এদিকে পশ্চিমবঙ্গে সুপার চেকিং শুরু করলো নির্বাচন কমিশন। জেলায় জেলায় সুপার চেকিং এর কাজ করা হবে। প্রতিটি দলে একজন অবজারভার এবং 25 জন মাইক্রো অবজারভার। জেলায় জেলায় সুপার চেকিং হবে এমনটাই জানা যাচ্ছে। সুপার চেকিং শুরু করলো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, সুপার চেকিং পশ্চিমবঙ্গে, বিস্তারিত জানাও। দেখো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপার চেকিং চলছে। এই সুপার চেকিং এর কি ব্যবস্থা, সেটা হচ্ছে কমিশন একটি টিম তৈরি করে দিয়েছে। যে টিমে 25 জন মাইক্রো অবজারভার রয়েছেন, একজন স্পেশাল অবজারভার রয়েছেন। এই এক একটি টিম এক একটি জায়গার যে তথ্য তলাশ করছেন, অর্থাৎ যে তথ্য এসআইআর এর শুনানির মাধ্যমে ভোটাররা জমা দিয়েছেন। এই 13টি তথ্য যে চেয়ে পাঠানো হয়েছিল, বলা হয়েছিল যে কোনো ডিসক্রিপেন্সি থাকলে 13টি তথ্যের মধ্যে যে কোনো একটি তথ্য দেওয়া যাবে। সেই তথ্যগুলির মধ্যে দেওয়া হয়েছে কিনা, সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখছেন। এরকম অবস্থায় প্রচুর তথ্য তারা খতিয়ে রেখেছেন এবং খতিয়ে রেখে সূত্রের খবর যে প্রচুর ভোটার রয়েছেন যারা ওই 13টি তথ্যের বাইরের তথ্য জমা দিয়েছেন, অর্থাৎ নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে বা তাদের যে যা যা চেয়ে পাঠানো হয়েছিল সেগুলো প্রমাণপত্র হিসেবে এই 13টি তথ্যের বাইরে তথ্য জমা দিয়েছেন, যার ফলে নির্বাচন কমিশনের বক্তব্য এটা যারা করেছেন সেই সব ভোটারদের নাম বাদ যেতে চলেছে। এবং শুধু তাই নয়, বারবার বলার পরেও নোটিফিকেশন ইস্যু, অ্যাড দেওয়া, প্রত্যেককে জনপ্রতি এভাবে বলার পরেও কেন ভোটাররা এই 13টি তথ্যের বাইরে তথ্য জমা দিল, সেই নিয়েই প্রশ্ন তুলছে কমিশন। কমিশন বলেছে যারা এই ধরনের কাজ করেছেন তারা জেনে বুঝে এই ধরনের কাজ করেছেন বলে মনে করছে কমিশন, সেই কারণে তাদের নাম নব্য তালিকা থেকে বাদ যাবে, এমনটাই কমিশন সূত্রের খবর। এবং তার পাশাপাশি যেসব এইআরও এবং ইআরও এই ধরনের কাজ করেছেন, অর্থাৎ সজ্ঞানে এই ধরনের তথ্যগুলো, অর্থাৎ এই 13টি তথ্যের বাইরে অন্য তথ্য জমা নিয়েছেন ভোটারদের থেকে, তাদেরও কিন্তু নজরে রেখেছে কমিশন। একেবারে অভিরূপা, একটু সঙ্গে থাকো। কমিশনের ফুল বেঞ্চে, অর্থাৎ প্রশ্নের মুখে ডিও, ইআরও এবং এইআরওরা তালিকাভুক্ত নথির বাইরে কেন অন্য নথি নিয়েছেন, কেন আপনারা সঠিকভাবে কাজ করতে পারছেন না, এই প্রশ্ন তোলা হচ্ছে। আরো একবার যাবো অভিরূপার কাছে। অর্থাৎ অভিরূপা, তুমি ঠিক যেখানটা বলছিলে, যে জায়গাটার বিষয়ে বলছিলে, অর্থাৎ প্রশ্নের মুখে ডিও, ইআরও এবং এইআরওরা। এই ডিও, এইআরও এবং ইআরওরা প্রশ্নের মুখে, তার কারণ হচ্ছে তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং কমিশন তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন এবং কমিশন তাদেরকে জানিয়ে দিয়েছেন এবং তাদের কাছে নোটিফিকেশন রয়েছে যে তাদের কী কী করতে হবে, তাদের কী কী নিতে হবে। তারপরেও কেন ভোটারদের থেকে ওই 13টি তথ্যের বাইরের তথ্য জমা নিল, সে নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। এবং তাদের বিরুদ্ধে যারা যারা এটা সজ্ঞানে করেছেন বা জেনে বুঝে করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। এবং এর থেকে বলা বাহুল্য যে বিহার এসআইআর এর সময় ঠিক একইভাবে বেশ কয়েকটি জায়গায় দেখা গেছিল এরকম এইআরও, ইআরও তারাও এরকম ধরনের ভুল করেছিলেন। তো তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেরকমই কমিশন সূত্রের খবর পশ্চিমবঙ্গে যদি এরকম এইআরও, ডিও এবং ইআরওর বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কমিশনের পক্ষ থেকে, কাউকে রেয়াত করা হবে না, এমনটাই কমিশন সূত্রের খবর। ধন্যবাদ অভিরূপা। একদিকে সুপার চেকিং শুরু করলো কমিশন, অন্যদিকে কমিশনের ফুল বেঞ্চে প্রশ্নের মুখে ডিও, ইআরও, এইআরওরা। আর এ বিষয়ে মিলেছে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, শুনুন। কমিশনের কাজ হচ্ছে যে যারা দেশের নাগরিক এবং 18 বছর বয়স হয়ে গেছে তাদের নাম নথিভুক্ত করা এবং যারা নাগরিক নয় তাদের নাম বাদ দেওয়া। এখন সবার কাছে যাদের কাছে তাদের সন্দেহ হয়েছে, বর্ণীয় দেখা গেছে তাদের কাছে নথি চাওয়া হয়েছে এবং সেই নথিগুলো যদি দেখা যায় সঠিক নয়, ভুলে ভরা বা যে নথি চাওয়া হয়েছে অন্য নথি দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই সেগুলো বাদের প্রশ্ন এসে যায়। আর যেহেতু এটা টাইম বাউন্ড প্রোগ্রাম, এটা যদি বিশেষ দেরি হয়ে যায় কিন্তু তারপরে এটা হওয়ার সম্ভাবনা আছে, নির্বাচন আটকে যেতে পারে। তাই মানুষেরও উচিত ছিল সহায়তা করা, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য ছিল সহায়তা করা এবং রাজ্য সরকারের উদ্দেশ্য সহায়তা করা। যারা যে যতটা পেরেছেন হয়তো করেছেন, হয়তো কেউ কেউ করেন উনি। এর ফলে যেটা ঘটে গেছে যে বেশ কিছু মানুষের নামে অসঙ্গতি রয়েছে। নির্বাচন কমিশন হয়তো তাদের আমরা সুযোগ দেবে কি আমি জানি না,
সুযোগ যদি না দেয় তাহলে তো নাম তো বাদ যাবারই কথা। কমিশন নিজেই জানে না যে কিভাবে কি নথি কি খুঁজছেন তারা যেন জখের জন খুঁজে বেড়াচ্ছেন, কি খুঁজছেন তাই জানেন না, কি চাইছেন তাই জানতে পারছে না মানুষ। নোটিশ পাঠানো হচ্ছে, নোটিশ পাঠিয়ে দেওয়া হলো যে আমাদের কাছে তোমার নাম মুক্ত হবে, তুমি প্রমাণ করো। কিসের দ্বারা প্রমাণ করবে? প্রধানমন্ত্রী প্রমাণ করতে পারবেন? অমিত শাহ প্রমাণ করতে পারবেন? অমিত শাহ প্রধানমন্ত্রীর কাছে যা নথি আছে সাধারণ মানুষের কাছেই তাই আছে। আধার আছে, ভোটার আইডি কার্ড আছে, রেশন কার্ড আছে, আর কি চাই? দিয়ে কাজটা করাচ্ছে এবং খোদ নির্বাচন কমিশনার শুরু থেকে শেষ অব্দি গোটাটাই তো আনপ্ল্যান্ড ওয়েতে হয়েছে। আমরা তো প্রথম থেকে বলে এসেছি যে এসআইআর তো আগেও হয়েছে, কিন্তু আগে তো এসআইআর নিয়ে এত আলোচনা হয়নি, এসআইআর নিয়ে এত কিছু হয়নি। তার কারণ তার একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং অনুযায়ী তার এক্সিকিউশন হয়েছে। এটা প্ল্যানিং না করে একটা হটকারিতার সাথে একটা রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপিকে খুশি করবার জন্য করা হচ্ছে, যার ফলে যা হওয়ার তাই হচ্ছে। যদি কোনো ভোটারের হেনস্থা হয়ে থাকে, এই হেনস্থার পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীনে কাজ করা ইআরও এবং এইআরওরা, যাদের নির্দেশে যেদিন ফর্ম 7 করার কথা ছিল সেদিন ইআরও এইআরওরা পালিয়ে গেছিল, নিরুদ্দেশ ছিল, অফিসে ছিল না। অর্থাৎ তারা নির্বাচন কমিশনের কথা শুনছে না, তারা নবান্নের কথা শুনে চলছে। যদি নবান্নের কথা শুনে চলে তাহলে নবান্নের কথাতে যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 13টি ডকুমেন্ট, ঠিক 13টি ডকুমেন্টের বাইরে যদি তারা নথি গ্রহণ করে থাকে তাহলে সেই নথিতে তো কোনোভাবেই ভোটার তালিকায় নাম উঠবে না। তার ফলে ভোটার তালিকায় ভুল নথি সংগ্রহ করে ভোটারদেরকে আশা দেখানো এবং সঠিক দিশা না দেখিয়ে যে কোন নথি আনলে পরে তার নাম ভোটার তালিকায় থেকে যাবে, সেটা না করার দায় ইআরও এবং এইআরওদের। এর ফলে আরো যদি নাম বাদ যায় তার দায় সম্পূর্ণরূপে নবান্নকেই নিতে হবে। এসআইআর শুনানি নোটিশ হুমায়ুন কবিরকে। প্রাক্তন আইপিএস এবং বিধায়ক হুমায়ুন কবির, তাকে নোটিশ দেওয়া হয়েছে। এসআইআর শুনানি নোটিশ পেলেন হুমায়ুন কবির। প্রাক্তন আইপিএস এবং বিধায়ক হুমায়ুন কবিরকে নোটিশ, এবং নিজের সমাজ মাধ্যমে সেই পোস্ট করেছেন হুমায়ুন কবির। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পেয়েছেন এমনটাই পোস্টে উল্লেখ করেছেন, এবং তাকে কোথায় ডাকা হয়েছে শুনানিতে সে বিষয়ে জানিয়েছেন তিনি। প্রাক্তন আইপিএস তথা বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন এ বিষয়ে শুনুন। 2002 সালে আমি ইউনাইটেড নেশনসের কাজে ইস্টার্ন ইউরোপে কাজ করছিলাম। এটা পাঠিয়েছিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো আমি 31 বছর চাকরি করেছি আইপিএস এ। করার পর আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে রাজনীতি জয়েন করেছি। তারপর আমি ভোটে জিতেছি, আমি কন্টেস্ট করে জিতেছি, এবং কারেন্টলি আমি আগে মন্ত্রীও ছিলাম, এখন সিটিং এমএলএ। তা সত্ত্বেও আমাকে গতকাল এসআইআর এর নোটিশ আমার কাছে এসেছে। তো ইসিআই কি চাইছে আমি জানি না, আমার তো সবকিছুই আছে, ডকুমেন্ট সব জায়গাতে সরকারিভাবে ডকুমেন্ট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে আজকে হিয়ারিং এ ডেকেছে। এখন আমি ওখানে যাব, ডিপিএস রুই পার্কে আজকে আমার 12টার সময় ডেকেছে, আমি 12:15 নাগাদ ওখানে যাব। তো আমার পেনশন পেমেন্ট অর্ডার যেটা আছে সেটা নিয়ে এবং আমার আইপিএস এর যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা নিয়ে আমি যাব। আমাদের ক্ষেত্রে যদি এসআইআর নোটিশ আসে তাহলে সাধারণ মানুষের আজকে কি অবস্থা? আজকে ইসিআই এটা কার নির্দেশে করছে জানি না, যে কাজটা হয়তো 1 বছর 1.5 বছরে ভালোভাবে সম্পন্ন হতে পারতো, সেই কাজটাকে 3 মাসের মধ্যে করতে গিয়ে তাড়াহুড়ো করে মানুষের মধ্যে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছে, যে তার খুব প্যানিকড। আমি প্যানিকড নয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এরকম যায় তাদের কাছে কি আছে? এই যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি করেছে, এর জন্য কমপ্লিটলি ইসিআই দায়ী। এদিকে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নির্বাচন কমিশনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক। 2রা ফেব্রুয়ারি বৈঠকের জন্য সময় নির্বাচন কমিশনের। জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থাকবে বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে 15 জনের প্রতিনিধি যেতে পারবেন। দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এসআইআর আবহে একের পর এক মৃত্যুর অভিযোগ, এবং ইতিমধ্যেই একদিকে যেমন রাজ্যে প্রতিবাদ, রাজ্য কমিশন সংঘাত অব্যাহত, অন্যদিকে হারোয়ায় এক যুবকের আত্মহত্যার অভিযোগ, তিস্তায় ঝড় দিয়ে আত্মঘাতী এক বিএলও। এই আবহেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি নির্বাচন কমিশনে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর।
এসআইআর আবহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বলছেন দেখুন। সরকারের কর্মচারী আর রাজ্য সরকার যেহেতু চায় না এসআইআর হোক এখানে, তাই পশ্চিমবাংলায় কেবল জটিলতা তৈরি হচ্ছে, কারণ ওই কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। সেটা কেন্দ্রের ঘাড়ে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপানো হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে, কিন্তু সবটাই চক্রান্ত, সবটাই টিএমসি